হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, বেশ কয়েকদিন পর তোমাদের সাথে দেখা হলো। কারণ মাঝে দুর্গাপুজো ছিল, তাই ক্লাস দেওয়ার আমিও সময় পাইনি। আর তোমরা তো পুজোর সময় আনন্দ করবে, তাই ইচ্ছা করে আমি ক্লাস গত 2-3 দিন দিইনি। আজ আমরা ক্লাস 11-এর একটি অসাধারণ ফিলোসফিক্যাল পোয়েম অর্থাৎ দার্শনিক তত্ত্ব সমৃদ্ধ কবিতা দ্য সিক রোজ দ্য সিক রোজ এই কবিতাটি পড়ব। ঠিক আছে? কার লেখা? উইলিয়াম ব্লেকের লেখা। তোমরা যারা আমার এর আগের ওই মিটিং এট নাইট কবিতাটা দেখেছো, আমার ক্লাস যারা দেখেছো, তারা জানো ওই কবিতাটা পড়ানোর আগে আমি বেশ কিছু কথা বলেছিলাম, যে কথাগুলি না উপলব্ধি করতে পারলে ওই কবিতাটা বোঝা একটু অসুবিধে। আজকে দ্য সিক রোজ এই কবিতাটি পড়ানোর আগে আমি একই রকম এই কবিতা সম্পর্কিত কয়েকটা কথা বলবো, যে কথাগুলি যদি উপলব্ধি করতে না পারো তাহলে এই কবিতার মর্মার্থ বুঝতে পারবে না। তাই খুব অল্প কয়েকটা কথা, যে কথাগুলো একান্তই না বললেই নয়, সেরকম কয়েকটা কথা আমি এই কবিতার পড়ানোর আগে বলছি। এই যে উইলিয়াম ব্লেক, ইনি অনেক কাব্যগ্রন্থ লিখেছেন। মূলত যে দুটি কাব্য সংকলনের জন্য ওনার এত খ্যাতি, সেটা হচ্ছে একটা হচ্ছে সংস অফ ইনোসেন্স আর একটা হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স। এই কাব্য সংকলন দুটি একে অপরের পরিপূরক। এবার একটা হচ্ছে কি সংস অফ ইনোসেন্স। ইনোসেন্স মানেই বুঝতে পারছো সরলতা, নিষ্পাপতা। আর এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, অর্থাৎ যার মধ্যে অনেক স্বার্থ থাকে, কলুষতা থাকে। তাই তো আমি আমার মতো করে একটু তোমাদের বোঝাই, ছোট্ট করে একটা উদাহরণ দিই। দেখো, একটা শিশু, তার 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়তো বয়স, সে হাসে কখনো কখনো। কিন্তু সে যখন হাসে, সে আপন মনে হাসে। সে কাউকে খুশি করার জন্য হাসে না। তার মন হলে হাসে, মন না হলে হাসবে না। কিন্তু সেই শিশুটি যখন একজন বড় প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে যায়, যখন তার বয়স 25, 30, 40 যাই হোক, অর্থাৎ যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখনও সে হাসে। কিন্তু সেই হাসির পিছনে থাকে নিহিত স্বার্থ। অর্থাৎ অনেক সময় কি হয়, সে হাসে, সেই হাসিটা কার জন্য? কাউকে না কাউকে খুশি করার জন্য। অনেক সময় কেউ একটা কিছু কথা বলছে, তার হয়তো ভালো লাগছে না, কিন্তু সে বুঝতে পারছে একটু যদি না হাসে তার হয়তো খারাপ লাগতে পারে, তাই হয়তো একটু শুকনো হাসি একটু হেসে দিল। সেটা অন্তরের হাসি নয়। তাহলে এই হাসিটা হাসলো কেন? কারণ জীবনের অভিজ্ঞতায় দেখেছে জীবনের পথে চলতে গেলে এরকম একটু অভিনয় করতে হয়। তাহলে কিসের মাধ্যমে এটা বুঝেছে? জীবনের অভিজ্ঞতা, সংস অফ এক্সপিরিয়েন্স। বোঝা গেল? তাহলে ব্যক্তিটা তো একই ব্যক্তি। সেই ব্যক্তি যখন শিশু ছিল, কাউকে খুশি করার তার প্রয়োজন ছিল না, কিন্তু জীবনে চলার পথে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে দেখেছে জীবনে একটু কম্প্রোমাইজ, একটু এরকম করে মানিয়ে গুছিয়ে চলতে হয়। তাই এই জায়গাটা হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স। বোঝা গেল? খুব সহজ করে আমি বোঝালাম। এবার এই যে বললাম সংস অফ ইনোসেন্স আর সংস অফ এক্সপিরিয়েন্স, দুটি কাব্য সংকলনেই প্রায় প্রতিটি কবিতারই একে অপরের পরিপূরক কবিতা পাওয়া যায়। যেমন আমরা আমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে দ্য সিক রোজ, এই যে কবিতাটা, এটা হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া। এর এক্সাক্ট মানে অপোজিট কবিতা আমরা সংস অফ ইনোসেন্সে পাই, সেটার নাম হচ্ছে দ্য ব্লসম। ওখানে পাই প্রকৃতির সরল নিষ্পাপ রূপ, এগুলি আমরা দেখতে পাই। আমরা ওটাই যাব না, আলোচনা অনেকটা বেড়ে যাবে। আমরা মূল কবিতায় এবার চলে আসি। ঠিক আছে, সবাই বই খোলো। দ্য সিক রোজ। শুরু করছি। ও রোজ,
দাও আর্ট সিক, এই যেগুলো ওল্ড ইংলিশ, দাও আর্ট সিক। কবির জীবনকাল দেখো লিখে রেখেছি, 28 নভেম্বর 1757 জন্ম, মৃত্যু 12 আগস্ট 1827। মানে বুঝতে পারছো তখন যুগটা ওল্ড ইংলিশের, মানে তখনও এই দাও আর্ট ইউ আর এই জায়গায় ইংরেজি ভাষাটা তখন আসেনি, তখনও দাও আর্টের যুগে আছে। তাহলে দাও মানে হচ্ছে ইউ, আর্ট মানে হচ্ছে আর, ঠিক আছে? তাহলে ইউ আর, তাহলে বলছে ও রোজ, ও গোলাপ, ইউ আর সিক, তুমি যে অসুস্থ। কেন অসুস্থ? কেন কি? দ্য ইনভিজিবল ওয়ার্ম, ওই অদৃশ্য পোকা, দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যে পোকাটি, যে কীট, দ্যাট ফ্লাইজ উড়ে এসেছে, ইন দ্য নাইট রাত্রিবেলায়, ইন দ্য হাউলিং স্টর্ম, কেমন রাত্রিতে? তীব্র ঝড়ের রাত্রিতে যে কীট উড়ে এসে কি করেছে? হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, তোমার বেড, তোমাকে বিছানা হিসাবে গ্রহণ করেছে। তোমাকে বলতে গোলাপটাকে, অর্থাৎ গোলাপের পাপড়িতে সে আশ্রয় নিয়েছে, সেখানে সে শুয়েছে। অফ ক্রিমসন জয়, তারপর ক্রিমসন কথাটি মানে হচ্ছে রক্তাভ লাল, ঠিক আছে? এবং জয় মানে আনন্দ, অর্থাৎ রক্তাভ আনন্দ উপভোগ করেছে। তার মানে কি? সেই গোলাপের পাপড়িতে আশ্রয় পাওয়ার, বিশ্রাম নেওয়ার সম্পূর্ণ সুখ উপভোগ করেছে। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, এবং ওই কীট যদিও সে আশ্রয় পেল ওই গোলাপের বুকে, গোলাপের পাপড়িতে, কিন্তু তার মনের মধ্যে কিন্তু কলুষতা ছিল, ডার্ক। সেই কীটের মনের মধ্যে সে ভালোবাসার অভিনয় করলো, এবং ডাজ দাই লাইফ ডেস্ট্রয়, এবং এইভাবে ভালোবাসার অভিনয় করলো। নিষ্পাপ গোলাপ সেই কীটের অভিনয় বুঝতে পারলো না, তার ফল কি হলো? গোলাপের জীবনটাকে সে ধ্বংস করে দিল। ডাজ দাই লাইফ, দাই মানে হচ্ছে ইউর, লাইফ জীবন, ডেস্ট্রয় জীবনটাকে ধ্বংস করে দিল। অর্থাৎ মাত্র 8টা লাইন। আক্ষরিক অর্থটা আমি বললাম, কি পেলাম আক্ষরিক অর্থে? আক্ষরিক অর্থে পেলাম এক তীব্র ঝড়ে রাত্রিরে একটি কীট বা পোকা যাই বলো, সে গোলাপের পাপড়িতে এসে আশ্রয় নিল, এবং সেই পাপড়িকে দংশন করে সেই পাপড়ির, অর্থাৎ গোলাপের জীবনটাকে ধ্বংস করে চলে গেল। এরকম তো আমরা দেখেই থাকি যে বিভিন্ন পোকা বা কীট বিভিন্ন ফুলে 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 মধু খেয়ে বেড়ায়। এখানে এই গোলাপটি এই কীটটিকে বিশ্বাস করে আশ্রয় দিয়েছিল, কিন্তু সে সেই বিশ্বাসের মর্যাদা রাখলো না, সেটাকে দংশন করলো, সে তার মধু খেলো, তার জীবনটাকে নষ্ট করে উড়ে চলে গেল। এটা হচ্ছে আক্ষরিক অর্থ। এবার যেটা কবিতার আসল অর্থ, অর্থাৎ মর্মার্থ, অন্তর্নিহিত অর্থ, যেটা উদ্দেশ্য এই মূল কবিতার, আমি সেই জায়গায় যাই। সেইটা বোঝার জন্য প্রথমেই দুটো জায়গা ক্লিয়ার করে নিতে হবে। এক নাম্বার হচ্ছে, এখানে রোজ বলতে একটি সুন্দরী নারীকে বোঝানো হচ্ছে, একটি সুন্দরী মেয়েকে বোঝানো হচ্ছে। আর ওয়ার্ম বলতে একজন লম্পট প্রেমিককে বোঝানো হচ্ছে। দেখো আমি শব্দটা খেয়াল করো, আমি বলছি লম্পট প্রেমিক, আমি কিন্তু সব প্রেমিকের কথা বলছি না, কারণ পৃথিবীর সব প্রেমিক লম্পট হয় না, কেউ কেউ লম্পট হয়। তাহলে এখানে কীট অর্থে লম্পট প্রেমিককে ইঙ্গিত করা হচ্ছে। অর্থাৎ আক্ষরিক অর্থটা পেলাম আমরা। এবার এটাকেই আমাদের মানব জীবনের, আমাদের মনুষ্য জীবনের আঙ্গিকে কবিতাটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এর মর্মার্থটা বুঝতে পারবো। কি বলছে? ও রোজ, তাহলে এখানে রোজ বলতে কে? একটি সুন্দরী মেয়ে। তাই বলছে একটি সুন্দরী মেয়েকে বলছে কবি, ও রোজ, ও সুন্দরী, দাও আর্ট সিক, আজ তুমি সিক, অসুস্থ। তাহলে এখানে সিকটা কি ইঙ্গিত করছে? এখানে আপাত দৃষ্টিতে অসুস্থ বললেও এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে আজ তুমি দূষিত, আজ তুমি কলুষিত,
আজ তুমি কলঙ্কিত। কিন্তু কেন তুমি দূষিত হলে, কিভাবে তুমি কলঙ্কিত হলে? তার উত্তরে কবি বলছে দ্য ইনভিজিবল ওয়ার্ম, ওই অদৃশ্য কীট। এবার ওয়ার্ম মানে আমি কি বলেছি? সেই লম্পট প্রেমিকের কথা বলছে। সেই লম্পট প্রেমিক দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যেটা রাত্রিরে উড়ে এসেছিল, ইন দ্য হাউলিং স্টর্ম, তীব্র ঝড়ের রাত্রিতে উড়ে এসেছিল। তাহলে এই ঝড় কিসের প্রতীক? দেখো, একটা বয়সে, বিশেষ করে অল্প বয়সে, বিশেষ করে তোমরা যারা ক্লাস 11-12 পড়ছো, যে বয়সের মধ্যে আছো, এই সময় মানে প্রেমে পড়লে যে মনের মধ্যে যে উথাল পাথাল চলে, যে ঝোড়ো অবস্থাটা হৃদয়ের মধ্যে চলে, সেই অবস্থাটাকে এখানে ইঙ্গিত করা হচ্ছে। যে মনের এই অস্থিরতার, এই চঞ্চলতার, মনের মধ্যে এই ঝড়ের সুযোগ নেয় কোনো এই কীটরূপী লম্পট প্রেমিক। কি করে? সেই সুযোগ নিয়ে has found out thy bed, তোমাকে তার বিছানার মতো ব্যবহার করে। বিছানার মতো বলতে দেখো, আমরা কি, এটা যদি বিছানা হয়, আমরা তো বিছানার উপরে এইভাবে শুই। কবি কি বলছে? কবি বলছে তোমাকে তার বিছানা করে। তার মানে কি? সে তোমার উপরে শোয়। অর্থাৎ এখানে কবি কিসের ইঙ্গিত করছে? সেক্সুয়ালিটির ইঙ্গিত করছে, কামের ইঙ্গিত করছে, অর্থাৎ শারীরিক সম্ভোগের উল্লেখ করছে। এবং সেটা তার পরের সেন্টেন্সে একদম স্পষ্ট করছে, অফ ক্রিমসন জয়, অর্থাৎ তোমাকে বিছানার হিসাবে ব্যবহার করে কি করছে? ক্রিমসন জয়, যৌন সুখ ভোগ করছে, অর্থাৎ তোমার শরীরটাকে সম্ভোগ করছে। and his dark secret love, এবং ওই লম্পট প্রেমিকের এই ডার্ক, অন্ধকার, অর্থাৎ কালো। কেন তার ভালোবাসা কালো? সিক্রেট, গোপন, লাভ, ভালোবাসা। কালো ভালোবাসা কেন? কালো অর্থাৎ কলুষিত ভালোবাসা। কেন বলা হলো? কারণ ভালোবাসা কি কলুষিত? কখনো না। পৃথিবীর সব থেকে পবিত্রতম শব্দ হচ্ছে ভালোবাসা বা প্রেম। কিন্তু এই প্রেম বা ভালোবাসার সুযোগ নেয় এই ধরনের কিছু লম্পট প্রেমিক। যেখানে প্রকৃত ভালোবাসা থাকবে, যেখানে প্রেম থাকবে, সেখানে শরীরের কোনো ভূমিকাই থাকবে না। অর্থাৎ আমি কাউকে ভালোবাসি, আমি তাকে পেলাম, তার শরীরটা পেলাম কি না পেলাম কিচ্ছু যায় আসে না। শুধু তাকে ভালোবাসি মানে তার সত্তাটাকে ভালোবাসি, তার সেই ব্যক্তিটাকে আমি ভালোবাসি। সেখানে শরীরের কোনো ভূমিকা থাকবে না, সেটাই হচ্ছে প্রকৃত প্রেম। আর যেখানে ভালোবাসার পিছনে এই উদ্দেশ্য থাকবে যে কখন আমি তাকে সম্ভোগ করব, তার শরীরটাকে ভোগ করব, সেটাই হচ্ছে কলুষিত প্রেম। সেটাকেই বলছে ডার্ক সিক্রেট লাভ। অর্থাৎ ওই যাকে লম্পট প্রেমিক বলা হচ্ছে, তার উদ্দেশ্যটাই হচ্ছে সেই নারীর মনে ঝড়ের সুযোগ নিয়ে, তার মনের চঞ্চলতার, তার উথাল পাথাল হওয়ার সুযোগ নিয়ে তার শরীরটাকে সম্ভোগ করা, এবং ডাজ দাই লাইফ ডেস্ট্রয়, এবং এইভাবে তার জীবনটাকে ডেস্ট্রয় করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। কারণ ফুলের ক্ষেত্রে যেমন আমি বললাম, কীট কি করে, পোকামাকড়গুলো কি করে? একটার পর একটা ফুলে ফুলে উড়ে এসে বসে, মধু খায়, আবার অন্য ফুলে চলে যায়। আমাদের জীবনে, আমাদের এই সমাজেও এই ধরনের কিছু লম্পট প্রেমিক থাকে, যাদের উদ্দেশ্যই হচ্ছে একটার পর একটা মেয়েকে নিজেদের ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের শরীরটা ভোগ করা, তাদের শরীর ভোগ করা হয়ে গেলে আবার অন্য কোনো মেয়ের দিকে চলে যাওয়া, অর্থাৎ অন্য কোনো ফুলের মধু খেতে যাওয়া। এটাই হচ্ছে এই কবিতার মূল বক্তব্য, মূল মর্মার্থ। অর্থাৎ কি বলা হলো? যেটা বলা হলো সেটা তোমাদের এই বয়সটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। খুব ভালো করে খেয়াল করে দেখো, এর ঠিক আগের কবিতাটায় কি আছে। এর আগের কবিতাটা হচ্ছে মিটিং অ্যাট নাইট। সেখানে দেখো ভালোবাসার জয় গান করা হয়েছে। ঠিক তার পরের কবিতাটায় দেওয়া হয়েছে দ্য সিক রোজ।
কেন এইভাবে কেন দিল, কবিতা সিলেকশনটা বোর্ড এইভাবে করলো কেন? তোমাদের বয়সটার দিকে খেয়াল রেখে। দেখো আমরা তো পড়াশোনা করছি, পড়াশোনা করা মানে 25টা সিন মানে 24টা চোখ হয়ে যাওয়া এটা নয়। আমাদের জীবনে চলার পথে আমরা যেন না ঠকি, আমরা যেন সঠিকভাবে জীবনযাপন করতে পারি, সেটাই তো উদ্দেশ্য পড়াশোনা করার। তাহলে এখানে সেই শিক্ষাটাই দেওয়া হয়েছে। মিটিং আর নাইটে যেখানে প্রেমের জয়গান করা হয়েছে, সিক রোজে এসে সেখানে কি করা হচ্ছে, সাবধান করে দেওয়া হচ্ছে এই ধরনের লম্পট প্রেমিকদের থেকে, যাদের উদ্দেশ্যই হচ্ছে নারী শরীরকে ভোগ করে তাদের জীবনটাকে ধ্বংস করে চলে যাওয়া। এই উদ্দেশ্যেই কবিতাগুলি তোমাদের সিলেবাসে এইভাবে সাজানো হয়েছে। আশা করি কবিতাটা বোঝা গেছে তোমাদের। বরাবর তোমাদের জন্য কয়েকটা ওয়ার্ড নোটস লিখে রেখেছি। দেখো, দাও মানে ইউ, পড়ানোর সময় বললাম তুমি। আর্ট অর্থাৎ আর হও। ইনভিজিবল অর্থাৎ অদৃশ্য, দ্যাট ক্যান নট বি সিন, অদৃশ্য যা দেখা যায় না। দাই, দাই মানে কি ইয়োর, তোমার। ক্রিমসন জয়, এটাকে বলা হচ্ছে সেক্সুয়াল প্লেজার অর্থাৎ যৌন সুখ, যেটা শারীরিক সুখ। ডেস্ট্রয় মানে রুইন অর্থাৎ ধ্বংস করা। আমি চেষ্টা করলাম একটা ফিলোসফিক্যাল পোয়েম, প্রথমেই বলেছিলাম যেটা একটা দার্শনিক তত্ত্ব সমৃদ্ধ কবিতা। বোঝা গেল কেন দার্শনিক তত্ত্ব সমৃদ্ধ বলেছিলাম? অর্থাৎ সামান্য 8টা লাইন, সেই 8টা লাইনের মধ্যে দিয়ে জীবনের কত গভীর শিক্ষা আমাদের দিয়ে গেল এই কবিতাটা, তাই না? তাই আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম সমস্যা থেকে থাকে, আমার কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দিয়ে তোমাদেরকে স্যাটিসফাই করার। ভালো থেকো।